আজকে যেটা প্রথমে শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এই ইলেকট্রন আসক্তিকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। একে ইংরেজিতে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। এই কারণের জন্য অনেক সময় এর সংক্ষিপ্ত রূপ হিসেবে আমরা এটাকে ইএ বলে থাকি সংক্ষেপে। আবার থার্মোডাইনামিক্যালি অর্থাৎ তাপগতিবিদ্যা অনুসারে এটাকে বলা হয় ইলেকট্রন গেইন এনথালপি। এবং বাংলাতেও সেইভাবেই বলা হয় ইলেকট্রন গ্রহণ এনথালপি। আমি মনে হয় তোদেরকে এই এনথালপি এই ইলেকট্রন গেইন এনথালপি মানে এনথালপি শব্দটার সঙ্গে এনার্জির বিষয়টা আমরা আগেও একবার আলোচনা করেছিলাম। আরো একবার ছোট করে বলে রাখি বিষয়টা কি, অর্থাৎ শক্তি এবং এনথালপি এই দুটো বিষয়কে একটু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। মাথায় থাকতে পারে, তবুও আমার দুশ্চিন্তার কারণের জন্যই আমি আরেকবার বিষয়টা জানিয়ে দিই। ধরো একটা বিক্রিয়া হচ্ছে এ প্লাস বি, এখান থেকে তৈরি হলো সি প্লাস ডি প্লাস এখানে লেখা রইল কিউ ক্যালোরি। প্রথম কথা হচ্ছে এই বিক্রিয়াটা দেখে আমরা কি সিদ্ধান্ত নেব? আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়াতে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে। সুতরাং আমরা যদি আমাদের সাধারণ ধারণা অনুসারে বলি, আমরা বলবো এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপমোচী বিক্রিয়া। এবং আমাকে বলে দিতে হবে যে এই বিক্রিয়ায় কিউ ক্যালোরি তাপের মুক্তি ঘটে। এই বিক্রিয়ায় কিউ ক্যালোরি তাপের মুক্তি ঘটে। এটা হচ্ছে যদি আমরা শুধু শক্তির রেসপেক্টে কথা বলি তখন এটা দাঁড়াবে। কিন্তু থার্মোডাইনামিক্যালি যখন এটাকে এক্সপ্লেইন করা হবে তখন আমাদের কিভাবে এটাকে বোঝাতে হবে? তাপমোচী বিক্রিয়াকে ইংরেজিতে বলা হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন। এখন এই এক্সোথার্মিক রিঅ্যাকশন বোঝাতে গেলে থার্মোডাইনামিক্যালি আমাদের কি করতে হবে? একটা সিম্বলের উপর ডিপেন্ড করতে হবে। সিম্বল দু রকমের আসবে এখানে, আইদার প্লাস অথবা মাইনাস। যদি প্রক্রিয়াটা এক্সোথার্মিক হয়, যদি প্রক্রিয়াটা এক্সোথার্মিক হয় তাহলে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ পাবেন। আর যদি সেটা এন্ডোথার্মিক হয় তাহলে সেটাকে প্লাস চিহ্ন দিয়ে বোঝাতে হবে। তাহলে উপরোক্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি এনথালপির পরিবর্তন কত, সুতরাং উপরোক্ত পরিবর্তনে এনথালপির পরিবর্তন সেটাকে আমরা বলবো মাইনাস কিউ ক্যালোরি।
সেটাকে আমরা বলবো মাইনাস কিউ ক্যালোরি। এই মাইনাস কিউ ক্যালোরি দেখে আমি দুটো জিনিস আইডিয়া করতে পারবো, কি না কতটা তাপের পরিবর্তন হচ্ছে, তাপের পরিবর্তন হচ্ছে কিউ ক্যালোরি, সেই তাপটা শোষণ হচ্ছে না বর্জন হচ্ছে, নেগেটিভ চিহ্ন বলছে সেই তাপটা বর্জন হচ্ছে। পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে। অর্থাৎ একটা রিয়াকশনের ভাষা দিয়ে যদি তাপের পরিবর্তন উল্লেখ করতে হয় তাহলে আমাকে বলে দিতে হবে যে এত ক্যালোরি তাপ শোষণ হচ্ছে বা এত ক্যালোরি তাপ বর্জন হচ্ছে। কিন্তু যদি আমি থার্মোডাইনামিক্যালি বিষয়টাকে লিখি, আমি শুধুমাত্র মাইনাস কিউ ক্যালোরি বা প্লাস কিউ ক্যালোরি লেখার মধ্য দিয়েই বুঝিয়ে দিতে পারবো যে কিউ ক্যালোরি তাপের শোষণ হচ্ছে না বর্জন হচ্ছে। তাই শক্তি যেখানে যেখানে আছে সেখানে সেখানেই আমি এনথালপি এই টার্মটাকে আমি আনতে পারি, কিন্তু এনথালপি দিয়ে যখন আমি লিখতে যাব মানটা, তখন অবশ্যই আমাকে সিম্বল সহ লিখতে হবে, প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে তবে লিখতে হবে। বেশ, এবার আমরা চলে আসছি ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন আসক্তি। আমাদের এই আলোচনাটা এখন করতে হবে। আমরা কাকে বলবো ইলেকট্রন আসক্তি? ধরা যাক এ একটা মৌলের পরমাণু। আমরা একটু কম্পেয়ার করে করি। চিন্তা করো আয়নীয় শক্তির কথাটা। আয়নীয় শক্তির ক্ষেত্রে বলা ছিল যে একটা মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে হবে। ইলেকট্রন আসক্তি ঠিক উল্টো ঘটনা। এ একটা মৌলের পরমাণু, আমরা তার বাইরের কক্ষে একটা ইলেকট্রনের প্রবেশ ঘটাবো। তাহলে এ পরমাণুর বাইরের কক্ষে যখন আমরা একটা ইলেকট্রনকে প্রবেশ করাবো, এ কিসে পরিণত হবে? মাইনাসে পরিণত হবে, অর্থাৎ অ্যানায়নে পরিণত হবে। আবার আয়নীয় শক্তির সঙ্গে কম্পেয়ার করি। আয়নীয় শক্তির ক্ষেত্রে একটা মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বের করতে হয়েছিল। আর সেটা কিভাবে বের করতে হয়েছিল? শক্তির প্রয়োগ ঘটিয়ে। এখানে ঠিক উল্টো ঘটনা। এ মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে আমি একটা ইলেকট্রনের প্রবেশ ঘটিয়েছি, ফলে এখানে শক্তি নির্গত হবে। এই যে শক্তিটা এখানে নির্গত হচ্ছে, এই শক্তিটাকে বলা হয় EA1। তাহলে ইলেকট্রন আসক্তির যদি সংজ্ঞার দিকে তাকাই, তার ভাষাটা কেমন হবে? কোন মৌলের একটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষে, অর্থাৎ এই ইলেকট্রনটাকে প্রবেশ করাচ্ছি আমি কোথায়? প্রবেশ করাচ্ছি সর্ববহিস্থ কক্ষে। প্রবেশ করিয়ে পরমাণুটিকে এক একক ঋণাত্মক আধানগ্রস্ত কণায় পরিণত করতে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে তাকেই বলা হয় প্রথম ইলেকট্রন আসক্তি। হ্যাঁ স্যার। কোন মৌলের একটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রনের প্রবেশ ঘটিয়ে পরমাণুটিকে এক একক ঋণাত্মক আধানগ্রস্ত কণায় পরিণত করতে যে পরিমাণ
শক্তির মুক্তি ঘটে। তাকে প্রথম ইলেকট্রন আসক্তি বলে। আমরা ফিরে আসি। যদি এই উৎপন্ন অ্যানায়নের বাইরের কক্ষে আমরা পুনরায় আরেকটা ইলেকট্রন প্রবেশ করাই, তাহলে এ কিসে পরিণত হবে? 2- আয়নে। এবং এখানে যে শক্তির মুক্তিটা ঘটবে সেই শক্তিটাকে তখন আমরা বলবো E2, অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। অনুরূপে এরও সর্ববহিস্থ কক্ষে যখন আমরা পুনরায় আরেকটি ইলেকট্রন প্রবেশ করাবো এবং তাকে যখন আমরা পরবর্তী আনায়নে নেব, তখন যে শক্তির মুক্তিটা ঘটবে তাকে আমরা বলবো E3। তাহলে মোদ্দা কথা হচ্ছে, একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে যখন তাকে আমরা অ্যানায়নে পরিণত করছি, যে শক্তির মুক্তি ঘটছে তাকেই বলা হয় প্রথম ইলেকট্রন আসক্তি। এবং তারপরে দ্বিতীয় ইলেকট্রন প্রবেশ করালে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তৃতীয় ইলেকট্রন প্রবেশ করালে তৃতীয় ইলেকট্রন আসক্তি, এইভাবে এগোতে থাকবে। এখন আমি যে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে, এই যে আমি এখানে তিনটে জিনিস লিখেছি, প্রথম ইলেকট্রন আসক্তি একটা নির্দিষ্ট মৌলের, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বা তৃতীয় ইলেকট্রন আসক্তি, এইভাবে একাধিক ইলেকট্রন আসক্তি আসতে পারে। প্রশ্ন হচ্ছে এদের ক্রমটা কি হবে? ক্রম মানে অর্ডার, অর্থাৎ শক্তির মানের ক্রমটা কি হবে? অর্থাৎ E1টা বেশি, তার চেয়ে E2 কম, তার চেয়ে E3 কম, না উল্টো E1টা কম, তার চেয়ে বেশি শক্তি বেরোবে E2-তে, বা তার চেয়ে বেশি শক্তি বেরোবে E3-তে। অর্থাৎ এই শক্তিগুলোর অর্ডারটা কেমন হবে? দেখো, তোমাদের কাছে জিজ্ঞেস করছি ঠিকই, কিন্তু উত্তর আমি তোমাদের জন্য আশা করছি না, কারণ অনলাইন ক্লাস, সামনে হলে হয়তো ওয়েট করতাম। খেয়াল রাখবে, একটি পরমাণু সে যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে, যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে, খেয়াল রাখবে নির্গত শক্তি তত বেশি হবে। নির্গত শক্তি তত বেশি হবে, এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ কেউ যদি ইলেকট্রন গ্রহণ নাই করতে চায়, তাহলে সে শক্তি ছাড়বে কেন? যে যত সহজে ইলেকট্রন নেবে সে তত বেশি শক্তির মুক্তি করবে। এবার বিষয় হচ্ছে, ধরো এ পরমাণু ছিল, আমি তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করানোর জন্য নিয়ে গেছি, ধরো সেখানে A- হলো। আবার আমি A- এর বাইরে আমি আবার একটা ইলেকট্রন নিয়ে গেছি, তাকে প্রবেশ করাতে হয়তো সে A2- হবে। আমাদের দেখতে হবে যে কোনটা, অর্থাৎ এ সহজে ইলেকট্রনটা গ্রহণ করতে চাইবে না A- সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। দেখো, যখন একটা পরমাণু মাইনাস হয়ে যায়, ধরো A-, আবার সেখানে নিয়ে গেছো ইলেকট্রনও মাইনাস, এই যে দুজন সম আধানগ্রস্ত হওয়ার কারণে এখানে কি কাজ করবে? সম আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে তুমি কিন্তু A- হয়ে যাওয়ার পরে সেকেন্ড ইলেকট্রন নিয়ে গেলে তাদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে, সহজে কিন্তু তুমি ইলেকট্রনটাকে প্রবেশ করাতে পারবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথাটা কি? দ্বিতীয় কথাটা চিন্তা করো,
এ যতক্ষণ ছিল নিস্তড়িত পরমাণু, এর যদি তুমি Z/E হিসেব করতে যাও তাহলে মান কিন্তু 1 পাবে, কারণ ওর মধ্যে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন আছে। কিন্তু যখন তুমি A মাইনাসে যাবে সেখানে কিন্তু ইলেকট্রন বেড়ে গেছে, Z/E কিন্তু 1-এর চেয়ে কম হয়ে যাবে। তার মানে A মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে গেল, ইলেকট্রনের প্রতি আকর্ষণ এটা কি হলো, হ্রাস পেল। তাহলে এই দুটো বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে এই প্রক্রিয়াটা ততটা সহজতর নয় যতটা সহজতর প্রথমের বিষয়টা। তাহলে নিস্তড়িত পরমাণু যখন ইলেকট্রন নিচ্ছে তার নেওয়ার মাত্রা যতটা বেশি থাকবে, যত সহজে তুমি নিস্তড়িত পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করাতে পারবে, তত সহজে কিন্তু A মাইনাসের বাইরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করাতে পারবে না। আর যেখানে যত সহজে ইলেকট্রন প্রবেশ করাতে পারবে সেখানে নির্গত শক্তিও তত বেশি হবে। অর্থাৎ প্রথম ইলেকট্রন প্রবেশ করাতে গেলে নির্গত শক্তিটা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ কার মানটা সবচেয়ে বেশি হবে, EA1। সুতরাং অর্ডারটা আমাদের কি আসবে, আমাদের অর্ডারটা আসবে EA1 এর মানটা হবে সবচেয়ে বেশি, তারপরে আসবে EA2, তারপরে আসবে EA3 অ্যান্ড সো অন, এইভাবে এগোতে থাকবে। তাহলে ইলেকট্রন আসক্তি করার পরে আমাদের প্রথমেই কিন্তু এই ইলেকট্রন আসক্তির যে অর্ডার এটাকে মাথায় আনতে হবে। এবার আমাদের কাজ কি, এবার যথারীতি পর্যায় এবং শ্রেণী বরাবর ইলেকট্রন আসক্তির কেমন পরিবর্তন ঘটে এবার সেটাই আমাদের জানার বিষয়। আমরা সেই জায়গাটায় যাব, আমরা দুটো পরমাণুকে একটু এঁকে নিই। ধরা যাক এটা একটা পরমাণু আর এটা একটা পরমাণু, এটা তার নিউক্লিয়াস, এটা এর নিউক্লিয়াস। এখন মনে করো তোমাকে বলল যে এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করাতে হবে, আর বলল এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করাতে হবে। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে কার বাইরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করানোটা সহজতর, তো আমরা অনেকেই ভাবছি, কিন্তু উত্তর কিন্তু সঠিক হবে যার পারমাণবিক ব্যাসার্ধটা ছোট তার ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করানো সহজতর। কারণ ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা বেশি থাকবে, কারণ দূরত্বটা নিউক্লিয়াস থেকে কম থাকবে। আর যার ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করানো সহজতর তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তিটাও বেশি হবে, অর্থাৎ নির্গত শক্তি এখানে অনেক বেশি, অর্থাৎ এই ক্ষেত্রে বেশি শক্তি নির্গত হবে, বেশি শক্তি নির্গত হবে। তাহলে সিদ্ধান্তটা কি দাঁড়ালো, সিদ্ধান্তটা এটাই দাঁড়ালো পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেলে ইলেকট্রন আসক্তির মান সেটা কি হয়, বৃদ্ধি পায়। তো এই ধারণাটাকে মাথায় রেখেই এবার আমরা একবার পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়ার চেষ্টা করি। পর্যায় বরাবর যখন তুমি বাম দিক থেকে ডান দিকে যাবে, বাম দিক থেকে তুমি যখন ডান দিকে যাবে, তোমরা জানো ব্যাসার্ধ হ্রাস পায়, নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়,
স্বাভাবিকভাবেই ইলেকট্রন নেওয়ার প্রবণতা বাড়বে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। আবার একইভাবে যখন তোমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামবে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামবে, উপর থেকে নিচে, তোমরা জানো কি হয় না, সেখানে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কি হতে থাকে, বৃদ্ধি পায়। আর পারমাণবিক ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে তো ইলেকট্রন নেওয়ার প্রবণতা কমবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি সেটা হ্রাস পাবে। এবার বলি, এগুলোর পাশাপাশি আমাদের কতগুলো বিষয় দ্বারা এটা প্রভাবিত হয়, যে বিষয়গুলোর দ্বারা আয়নীয় শক্তি প্রভাবিত হয়েছিল। আমরা সবকটা পয়েন্টকে না হলেও কিছু তথ্য এখানে তুলে আনি। যেমন প্রথম বিষয় যার উপরে নির্ভর করে আমরা এই ইলেকট্রন আসক্তির গড় হিসেবটা দেখার চেষ্টা করব, সেটা হলো উপকক্ষের স্থায়িত্বের বিষয়টার দিকে একটু বিশেষভাবে আমরা নজর দেব। অর্থাৎ আমি বলতে চাইছি, তোমরা নিশ্চয়ই শুনেছো সেই হুমস রুল যেটা ছিল, হুমস রুলে বলা হচ্ছে যে একটা অরবিটাল সে যদি আইদার হাফ ফিল্ড থাকে, হাফ ফিল্ড, বা সে যদি ফুল ফিল্ড থাকে, আমরা শুনে এসেছি বা আমরা জানি সেই অরবিটালটা কি হয়, মোর স্টেবল হয়। সুতরাং একটা অরবিটাল যদি মোর স্টেবল হয়, একটা অরবিটাল সে যদি নিজে থেকেই মোর স্টেবল থাকে, এইবার তুমি যখন সেখানে একটা ইলেকট্রন প্রবেশ করাতে নিয়ে যাবে, খেয়াল রাখবে সে যেহেতু নিজে সুস্থিতই ছিল, সে সহজে কিন্তু আর ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। আর সহজে যদি সে ইলেকট্রন গ্রহণ করতে না চায়, তাহলে এটাও খেয়াল রাখবে সেখানে শক্তি কম নির্গত হবে বা নির্গত শক্তির মান কম হবে। আর নির্গত শক্তি কম হওয়া মানেই আমরা বলবো ইলেকট্রন আসক্তি সেখানে কম হবে। আবার অন্যদিকে একটা অরবিটাল সে যদি লেস স্টেবল অবস্থায় থাকে এবং সে হয়তো একটা ইলেকট্রন গ্রহণ করলেই সে স্টেবল হতে পারে, অর্থাৎ সে হয়তো হাফ বা ফুলফিল্ড এই অবস্থাতে সে চলে আসতে পারে, আমার মনে হয় দ্রুততার সঙ্গে সেই পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। অর্থাৎ এই অবস্থায় যে লেস স্টেবল অবস্থায় আছে, একটা ইলেকট্রন গ্রহণ করলে সে স্টেবল হতে পারবে, সে কিন্তু সহজেই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। আর যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায়, খেয়াল রাখবে নির্গত শক্তি, অর্থাৎ যাকে আমরা বলে থাকি ইলেকট্রন আসক্তি, তার ক্ষেত্রে কি হবে, তত বেশি হবে। এই বিষয়টাকে মাথায় রেখে আমরা যদি একটা প্রবলেমের দিকে তাকাই, ধরা যাক আমাকে দুটো মৌল বলে দিল, একটা বলে দিল নাইট্রোজেন আর একটা বলে দিল কার্বন, যে কোনটির ইলেকট্রন আসক্তিটা বেশি হবে, বেশি হবে।
আমাকে যখনই এরকম কোথাও আয়নীয় শক্তি বা কোথাও ইলেকট্রন আসক্তির দুটো মৌল দিয়ে যখন কম্পেয়ার করতে দেবে, আমি অনেক ভাবনা ভাববো, কিন্তু প্রথমেই আমি তাদের ইলেকট্রন বিন্যাসটার দিকে নজর দেব। 1s2, 2s2, 2p3 এবং যথারীতি তার যে ভ্যালেন্সি শেল অর্থাৎ সেই উপকক্ষে মানে সেই কক্ষে সর্বস্থ কক্ষে থাকা যে 2p উপকক্ষ তার ইলেকট্রনের প্যাটার্নটা একটু দেখে নেব। তিনটে ইলেকট্রন, এই ঘরে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ সে কি অবস্থায় আছে? হাফ ফিল্ড অবস্থাতে অলরেডি আছে। তার মানে অ্যাকর্ডিং টু হুন্ডস রুল এটা কিন্তু একটা স্টেবল অবস্থাতে আছে। অন্যদিকে আমরা যদি কার্বনের অবস্থাটা দেখি, কার্বনের 6 পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p2। আমরা যদি এর ভ্যালেন্সি শেলে থাকা এই 2p কে ছক করি, তার মাত্র কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন, এখানে একটা এবং এখানে একটা। দেখা যাচ্ছে যে আমি যদি কার্বনের মধ্যে একটা ইলেকট্রন এনে দিতে পারি, তাহলে সে কিন্তু স্টেবল অবস্থা প্রাপ্ত হতে পারে, অর্থাৎ হাফ ফিল্ড এই অবস্থাটা সে লাভ করবে। তাহলে বলো, নাইট্রোজেনের ভ্যালেন্সি শেলে আমি একটা ইলেকট্রন প্রবেশ করাতে গেলে সে প্রথম থেকেই স্টেবল ছিল, ফলে সে কিন্তু সেকেন্ড ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। তো নাইট্রোজেন সে নিজের থেকে স্টেবল বলে সে কিন্তু ফার্দার দ্বিতীয় ইলেকট্রন নিতে চাইবে না। ফলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি যেহেতু নিতে চাইছে না, তাহলে তার ক্ষেত্রে ইয়েটা কি হবে? কম হবে। অন্যদিকে কার্বন কিন্তু সহজেই একটা ইলেকট্রন নিতে চাইবে, কারণ সে যদি ইলেকট্রনটা নিতে পারে তাহলে সে স্টেবল বা হাফ ফিল্ড অবস্থাটা লাভ করবে। তো কার্বন একটা ইলেকট্রন নিলে সহজেই সে স্টেবল বা হাফ ফিল্ড অবস্থা লাভ করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কার্বনের ইএ ইলেকট্রন আসক্তি এটা কি হবে? বেশি হবে। দ্বিতীয় আরেকটি বিষয়ের দিকে আমরা তাকাই। একটা দেখলাম অরবিটালের স্টেবিলিটির উপর দাঁড়িয়ে ইলেকট্রন আসক্তি কার বেশি কার কম হবে। দ্বিতীয় আরেকটি বিষয়ের দিকে লক্ষ্য করো। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ইলেকট্রন ঘনত্ব। এই বিষয়টাও কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে অনেকটাই প্রভাব ফেলে। আমি খুব সিম্পল একটা এক্সাম্পলের দিকে যাই। তোমরা 6b তে থাকা মৌলগুলো নিশ্চয়ই শুনে এসছো। 6b বলছি, সরি, এটা 7b কে তুলে ধরো, যাদেরকে আমরা বলে থাকি এক কথায় হ্যালোজেন। আমরা জানি যে এখানে থাকা মৌলগুলো হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এখন আমরা এও জেনে এসেছি যে যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো ব্যাসার্ধ বড় হতে থাকে, ফলে ইলেকট্রন আসক্তির মান এটা হ্রাস পেতে থাকে। এটা আমরা জেনে এসেছি। এখন আমাকে প্রশ্ন করতে পারে যে তাহলে বলো যে ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? বা সঙ্গে প্রশ্ন করে দিল কেন। এই কেনটা এখন আর জিজ্ঞেস করবে না। তো এর উত্তরটা আমরা কি করে পাবো? আমি সরাসরি তাদের ইলেকট্রন বিন্যাসগুলোর দিকে চলে যাই। F9 যার ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p5। অন্যদিকে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে সেটা আসবে 1s2, 2s2, 2p6,
3s2 3p5। আমি প্রথমত ফ্লুরিনের ভ্যালেন্সি শেলে থাকা এই 2p উপকক্ষ এটাকে ছক করে নিই। আমরা দেখতে পাচ্ছি সেখানে 5টা ইলেকট্রন প্রেজেন্ট। দেওয়ার নিয়ম, প্রথমে নির্দিষ্ট দিকে ঘূর্ণনরত একটা করে দিতে হবে, তারপরে বিপরীত ঘূর্ণনরত একটা করে দিয়ে থেমে যাবে। অন্যদিকে ক্লোরিনেরও যদি আমি ভ্যালেন্সি শেলে থাকা এই 3p উপকক্ষটাকে যদি আমরা ছক করে দেখি, তাহলে সেখানেও 5টা ইলেকট্রন আছে এবং একই নিয়মে আমরা যদি 5টা ইলেকট্রনকে দাঁড় করাই, তাহলে 3p তে একটা ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে। তো এই যে আমরা সেকেন্ড ইলেকট্রন যখন আমরা এর মধ্যে প্রবেশ করাবো ফ্লুরিনে, এই ইলেকট্রনটা কোথায় যাওয়ার চেষ্টা করবে? এই ইলেকট্রনটা যাওয়ার চেষ্টা করবে এই ঘরে, অর্থাৎ 2p এর ফাঁকা ঘরটাতে। অন্যদিকে ক্লোরিনের ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রন প্রবেশ করাতে যাব, তখন সেই ইলেকট্রনটাকে সে কোথায় প্রবেশ করাতে যাবে? 3p এর এই ফাঁকা ঘরে। কিন্তু মজার বিষয় হচ্ছে ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষটা 3 নম্বর হওয়াতে এখানে কিন্তু আরো একটি উপকক্ষ আছে 3d, যেটা 0, কোনো ইলেকট্রন নেই। অর্থাৎ এখানে কিন্তু 3d এর জন্য আরো 5টা ঘর পুরোপুরি ফাঁকা পড়ে আছে, যেটা ফ্লুরিনে নেই। কারণ ফ্লুরিনের সর্ববহিস্থ কক্ষ হচ্ছে তো 2 নম্বর কক্ষ। 2 নম্বর কক্ষে s আর p ছাড়া আর কেউই নেই। এবার যদি আমাকে বলে যে f আর cl এর মধ্যে কোনটার ইলেকট্রন ঘনত্ব বেশি, উত্তরটা হবে f এর ইলেকট্রন ঘনত্ব cl এর চেয়ে বেশি। f এর ইলেকট্রন ঘনত্ব cl এর চেয়ে বেশি। কেন বেশি? কারণ cl এর ক্ষেত্রে ফাঁকা অরবিটাল পড়ে আছে, ফাঁকা অরবিটাল আছে, ইলেকট্রন নেই। কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে কোনো ফাঁকা অরবিটাল পড়ে নেই। তাহলে এবার বলো, যার ইলেকট্রন ঘনত্ব বেশি সে একটা পরবর্তী ইলেকট্রন সহজে গ্রহণ করতে চাইবে, নাকি যার ইলেকট্রন ঘনত্ব কম সে পরবর্তী ইলেকট্রন সহজে গ্রহণ করতে চাইবে? উত্তর হবে ইলেকট্রন ঘনত্ব যার বেশি সে সহজে দ্বিতীয় ইলেকট্রন আর নিতে চাইবে না, সহজে ইলেকট্রন গ্রহণ করবে না, কারণ ওর ইলেকট্রন ঘনত্ব এমনি বেশি। আর যার ইলেকট্রন ঘনত্ব কম সে কিন্তু সহজে ইলেকট্রন গ্রহণ করবে বা করতে চাইবে। তাহলে যে সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে আমরা বলবো তার ইলেকট্রন আসক্তি বেশি হবে। এই কারণের জন্য আমাদের উত্তরটা আসবে Cl এর Ea1 is greater than F এর Ea1। অর্থাৎ আমরা যেটা নরমালি জেনেছি ব্যতিক্রম ছাড়া উপর থেকে নিচের দিকে নামলে Ea কি হয়? হ্রাস পাওয়ার কথা। কিন্তু এই দুটো মৌলের ক্ষেত্রে F এর চেয়ে Cl এর ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি হবে। অর্থাৎ তুমি যখন অর্ডার আকারে সাজাতে যাবে Cl এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তারপরে থাকবে F, তারপরে বাকিগুলো যেমন আছে তাই, অর্থাৎ ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আস্তে আস্তে কমতেই থাকবে। এটা হচ্ছে হ্যালোজেন মৌলের ক্ষেত্রে Ea1 এর ক্রম। আমি অ্যানাদার আরেকটি কোশ্চেনের দিকে তাকাই। তোমাকে বলল ও এর Ea1 এবং Ea2
এর মধ্যে কোনটি ধনাত্মক ও কোনটি ঋণাত্মক মান সম্পন্ন। যখন তোমাকে ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে দেবে তখন বুঝতে হবে যে ধনাত্মক মানে শক্তি নির্গত হবে, কারণ এটা কিন্তু আমরা এনথালপি দিয়ে বলছি না, শক্তি দিয়ে বলছি। আর ঋণাত্মক মানে এটা বুঝতে হবে শক্তির শোষণ এর কথা। অক্সিজেন তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন নিয়ে গেছো, ও মাইনাস হলো, আবার ও মাইনাসের বাইরের কক্ষে আবার একটা ইলেকট্রন নিয়ে গেছো, ও টু মাইনাস হলো। এখানে যে শক্তিটা বেরোবে সেটাকে বলবো ইয়ে1, আর এখানে যে শক্তিটা বেরোবে সেটাকে আমরা বলবো ইয়ে2। আগে আমাকে বিচার করতে হবে কোন ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করানো সহজতর। আমরা আগেই দেখে এসেছি যে অক্সিজেন নিস্তড়িত, তার Z/E1, স্বাভাবিকভাবেই এর ইলেকট্রন নেওয়ার প্রবণতা বেশি হবে। কিন্তু ও মাইনাস যখন হচ্ছে তার Z/E কিন্তু <1, অর্থাৎ ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ কমে গেছে, ফলে দ্বিতীয় ইলেকট্রন প্রবেশ করানো কিন্তু সহজতর নয়। পদ্ধতি সহজতর কোনটা? নিস্তড়িত মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করানোটা সহজতর, কিন্তু যখন সে অলরেডি মাইনাস হয়েই গেল তখন দ্বিতীয় ইলেকট্রন প্রবেশ করাতে গেলে সেটা কিন্তু সহজে সে নেবে না, অর্থাৎ এটা কিন্তু সহজতর নয়। তাই প্রথম ক্ষেত্রে কিন্তু শক্তি নির্গত হবে, এখানে শক্তি নির্গত হবে, অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু পজিটিভ হবে, ধনাত্মক মানযুক্ত হবে, শক্তির নির্গত শক্তিটা ধনাত্মক মানযুক্ত। যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে শক্তি নির্গমন সহজতর নয়, তাও যদি তুমি ইলেকট্রন প্রবেশ করাতে চাও উল্টে শক্তি এখানে দিতে হবে, শক্তি দিতে হবে। আর শক্তি দিতে হবে মানেই সেটা হবে ঋণাত্মক মানযুক্ত। তো এই হলো আমাদের ইলেকট্রন আসক্তি সম্পর্কিত আলোচনা। আমরা এবার পরবর্তী ধর্মের দিকে চলে আসব। পরবর্তী যে ধর্মটার দিকে আমরা লক্ষ্য রাখব তার নাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, যাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। বিষয়টা কি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, এবং এর সঙ্গেও কিন্তু আমরা কম্পেয়ারে আসব ইলেকট্রন আসক্তির। সুতরাং খেয়াল রাখবে বিষয়গুলোকে, মাথা থেকে উড়িয়ে দিও না। পরবর্তী ধর্ম করছি মানে প্রথম ধর্মটা মাথা থেকে আউট করে দেব সেটা নয়। চলো, এটা একটা মৌলের পরমাণু, সে একটা সমযোজী বন্ধন করে বসে আছে আরেকটা মৌলের পরমাণুর সঙ্গে। ধরো প্রথমটা এ, আর বন্ড করে আছে সে কার সঙ্গে? বি এর সঙ্গে। সমযোজী বন্ড কিভাবে হয় না, উভয় মৌলের পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষ থেকে একটা করে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করে, এবং এই জোড়টাকে দুজনে সমানভাবে ব্যবহার করে বলেই এই বন্ধনটাকে আমরা বলে থাকি সমযোজী বন্ধন। এখন প্রশ্ন হচ্ছে, এই ইলেকট্রন জোড়কে উভয় মৌলের পরমাণু সমানভাবে ব্যবহার করছে, এটা ঠিক আছে, কিন্তু এই ইলেকট্রনটার প্রতি
বেশি আকর্ষণ এ এবং বি এর মধ্যে কোনটার নিউক্লিয়াস বেশি দেখাবে? না, উত্তর হচ্ছে যার নিউক্লিয়াস থেকে ইলেকট্রন জোড়ের দূরত্ব কম সেই বেশি আকর্ষণ দেখাবে। আমরা যদি সেই দূরত্বটাকে একটু মেজার করার চেষ্টা করি, এর নিউক্লিয়াস থেকে ইলেকট্রন জোড়ের যে দূরত্ব বি এর নিউক্লিয়াস থেকে ইলেকট্রন জোড়ের দূরত্ব অপেক্ষাকৃত কম, তাহলে ইলেকট্রন জোড়টাকে দুজনে সমানভাবে ব্যবহার করলেও এই ইলেকট্রন জোড়ের প্রতি বেশি আকর্ষণ কে দেখাবে? বি দেখাবে। অর্থাৎ এ আর বি এর মধ্যে থাকা সমযোজী বন্ধনের মধ্যবর্তী যে ইলেকট্রন জোড়টা, সেই জোড়টা আংশিক বি এর দিকে সরে থাকবে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে বি যেন ইলেকট্রন জোড়কে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, ইলেকট্রন জোড়কে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এবং এই আকর্ষণের দরুন বি সামান্য ঋণাত্মক অর্থাৎ ডেল মাইনাস এবং এ সামান্য ধনাত্মক অর্থাৎ ডেল প্লাস আধানগ্রস্ত হয়ে পড়ে। এই যে সমযোজী বন্ধনস্থিত ইলেকট্রন জোড়কে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করার প্রবণতা, এটাকেই বলা হয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতাকে যদি আমরা সংজ্ঞায় এনে মনে রাখার চেষ্টা করি, তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়াবে যে সমযোজী বন্ধনস্থিত ইলেকট্রন জোড়কে সমযোজী বন্ধনস্থিত ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করার প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। তড়িৎ ঋণাত্মকতা বলে। তো তাহলে আমরা এই যে এ বি এই বন্ধনের ক্ষেত্রে আমরা পেলাম যে এ মৌলের পরমাণুর ব্যাসার্ধ বড় ছিল এবং বি মৌলের পরমাণুর ব্যাসার্ধ ছোট ছিল। ইলেকট্রন জোড়কে বি তার দিকে বেশি জোরে টেনেছে। তাহলে আমরা এখান থেকে বলবো যে বি এর তড়িৎ ঋণাত্মকতা সেটা অবভিয়াসলি এর চেয়ে বেশি। এটাই আমরা বলবো, অর্থাৎ বি এর তড়িৎ ঋণাত্মকতা এর তড়িৎ ঋণাত্মকতার চেয়ে বেশি। তাহলে সিদ্ধান্তটা কি দাঁড়ালো? না, সিদ্ধান্তটা দাঁড়ালো পারমাণবিক ব্যাসার্ধ যত কম হবে মৌলের তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি লিখলাম, তত বেশি হবে। তো এটা যখন আমার জানা হয়ে যাবে, তখন সহজেই আমি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা জেনে এসেছি পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? হ্রাস পায়। ফলে আমরা এখান থেকে কি বলতে পারবো? মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, মৌলের ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে। আবার একইভাবে আমরা বলতে পারবো শ্রেণী বরাবর যখন আমরা উপর থেকে নিচে নামবো, উপর থেকে যখন নিচে নামবো
পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় আমরা জানি, ফলে তার নিরিখে বলতে পারবো মৌলের তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। এই যে গ্রুপ মুখস্থ করতে দিয়েছি কেন, আমাকে কোশ্চেন করলো যে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও, ইলেকট্রোনেগেটিভিটি অনুসারে সাজাও। কাদেরকে সাজাতে বলল? ধরো সাজাতে বলল Cl, I, F, Br, এই চারজনকে। তো এই উত্তরটা খুঁজতে গেলে আমাকে আগে জানতে হবে এই মৌলগুলোকে কোথার থেকে দেওয়া হয়েছে। একটু আগেই করলাম, হ্যালোজেন মৌল থেকে দেওয়া হয়েছে, যেখানে ওপরে F, তার নিচে Cl, তার নিচে Br, তার নিচে I। ওপর থেকে নিচের দিকে নামলে এই যে উত্তরটা লেখা আছে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? হ্রাস পায়। তাহলে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মকতা কার? আয়োডিনের। তার চেয়ে বেশি কে? ব্রোমিনের। তার চেয়ে বেশি কে? Cl। তার চেয়ে বেশি F। এইভাবে আমরা যদি মৌলের গ্রুপগুলো আমার মুখস্থ থাকে তাহলে আমি দ্রুত উত্তরটা করে নিতে পারবো। এখন এই তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে আমরা একটু কম্পেয়ার করব ইলেকট্রন আসক্তির, কারণ এই তুলনা আমাদের করতে দেবে না, কিন্তু তুলনা করলে কনসেপশন বা ধারণাটা কিন্তু বেড়ে যায়। কার কার সঙ্গে তুলনা করব? ইলেকট্রোনেগেটিভিটি ভার্সেস ইলেকট্রন অ্যাফিনিটি, এই দুটোর তুলনা করব। তো তুলনা করার জন্য আমি কতগুলো বিষয়ের উপরে নজর দিই। আমি দুটো কলাম করেই না হয় এদের জন্য কাজটা করি। দেখো, ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট হচ্ছে মৌলটাকে কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকতে হবে। এটা আমরা জেনেছি, মৌলকে সমযোজী বন্ডে আবদ্ধ থাকতে হবে, আবদ্ধ থাকতে হবে। কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা বারবার বলেছি এটা কিন্তু একটা বিচ্ছিন্ন মৌলের পরমাণু হতে হবে, কারোর সঙ্গে এটা আবদ্ধ থাকতে পারবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু ইলেকট্রন জোড় টানার প্রবণতাকে বোঝায়। ইলেকট্রন জোড় টানার প্রবণতা, এর মানেটা কি? প্রবণতা মানে ইচ্ছা, অর্থাৎ একটা মৌল তার যে বন্ধনের ইলেকট্রন জোড়ের প্রতি তার টানটা কেমন, বেশি না কম, শুধু এটাই ইলেকট্রোনেগেটিভিটি। কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যেটা হয়েছে, পরমাণুর বাইরের কক্ষে একটা ইলেকট্রনকে প্রবেশ করিয়ে দিতে হয়েছে। বাইরের কক্ষে একটি ইলেকট্রনের প্রবেশ ঘটাতে হয়, এ কোনো প্রবণতা নয়, ঘটাতে হয়। ফলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে পরমাণুটা কিন্তু ঋণাত্মক আধানগ্রস্ত কণায় পরিণত হয়ে যায়। ঋণাত্মক আধানগ্রস্ত কণায় পরিণত হয় এবং এখানে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির বিকিরণ ঘটে বা নির্গমন ঘটে, নির্দিষ্ট পরিমাণ শক্তির মুক্তি ঘটে, শক্তির মুক্তি ঘটে। আর যেহেতু শক্তির মুক্তি ঘটে, শক্তির একক আছে, সুতরাং এই ইএ বা ইলেকট্রন আসক্তির কিন্তু এককও আছে। শক্তির যা একক, সে কিলো জুল, সেটা হতে পারে কিলো জুল পার মোল বা
ভোল্টে যদি হিসেব করো ইভি পার অ্যাটম এরকম এককগুলো আসবে। কিন্তু আমি যদি ইলেকট্রোনেগেটিভিটির দিকে তাকাই, এ যেহেতু শুধু ইলেকট্রন জোড়কে টানার প্রবণতা দেখায়, তাই এ ফুললি নেগেটিভ হয় না। এ কি হয়? আংশিক ঋণাত্মক আধানগ্রস্ত হয়। আংশিক ঋণাত্মক আধানগ্রস্ত আমরা দেখেছিলাম ডেল নেগেটিভ হয়, এটা কিন্তু আংশিক ঋণাত্মক আধানগ্রস্ত হয়। এখানে কিন্তু ইলেকট্রন নেয় না বলে কোনো শক্তি বেরোয়ও না, শক্তি প্রবেশও করে না, অর্থাৎ এখানে কোনো শক্তির আদান প্রদান ঘটে না। কোনো শক্তির আদান প্রদান ঘটে না। আর শক্তির যেহেতু কোনো আদান প্রদান ঘটে না, তাই ইলেকট্রোনেগেটিভিটি এর কোনো এককও নেই। তাহলে বিষয়টা দেখো, ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে আমরা ইলেকট্রন অ্যাফিনিটির একটা তুলনামূলক আলোচনা করা মানে তড়িৎ ঋণাত্মকতার যে কনসেপশন ধারণা এবং ইলেকট্রন অ্যাফিনিটির যে কনসেপশন বা ধারণা, সেই দুটো আমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে গেল। আমাকে ধরো কোশ্চেন করলো, হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কে হবে? হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আমরা জেনে এসেছি কি? আমরা জেনে এসেছি বাদিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আবার উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমে। অর্থাৎ বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বাড়ে। আবার উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? কমে। তাহলে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা কোন পজিশনে থাকবে? ডান দিকে ওপরে। এখানে থাকবে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এবং সে কে? সে হচ্ছে ফ্লুরিন। আবার উল্টো দিকে হাইলি ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট কে বা লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কে? লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সে কোথায় থাকবে? সে থাকবে তাহলে একদম বাদিকে এবং নিচের দিকে। সেটা স্বাভাবিক মৌল হিসেবে সিজিয়াম, আর রেডিও অ্যাক্টিভ যদি তোলো তাহলে হবে ফ্রান্সিয়াম। তবে আমরা সাধারণত স্বাভাবিক মৌল নিয়ে কাজ করি, উত্তর হবে সিজিয়াম। তাহলে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লুরিন, লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে সিজিয়াম। এটাকে খেয়াল রাখতে হবে। এই তড়িৎ ঋণাত্মকতা পরিমাপ করা যায়। ইলেকট্রোনেগেটিভিটি এটা পরিমাপ করা যায়। নেগেটিভিটি পরিমাপ, এই পরিমাপ করার জন্য আমাদের কাছে কিন্তু টোটাল 3টে পদ্ধতি আছে। যে 3টে পদ্ধতিকে আমরা কিন্তু এই চ্যাপ্টারে আলোচনায় আনবো না, কারণ এর পরবর্তী চ্যাপ্টার হলো কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এ কিন্তু এই তড়িৎ ঋণাত্মকতার পরিমাপ বিষয়টা লাগবে। সেখানে আমাদের 3 রকমের স্কেল আছে, জেনে রাখো আপাতত। এক হচ্ছে পাউলিং স্কেল আছে, 2 মুলিকেন স্কেল আছে, আর 3 এলরেড-রক্কো স্কেল আছে। এলরেড-রক্কো স্কেল আছে। আমরা আপাতত এখানে এই পাউলিং স্কেল অনুসারে মৌলগুলোর যে তড়িৎ ঋণাত্মকতার মান, সেই মানটা একটু সুন্দর নিয়মের মধ্যে করার চেষ্টা করব, যাতে কিনা মানগুলো আমাদের মনে থাকে। ঋণাত্মকতার মান, তড়িৎ ঋণাত্মকতার মান, এটা আমরা কি করে খেয়াল করব? আমি দুটো পর্যায়ে থাকা পাউলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মান, আমরা এই মানগুলো একটু খেয়াল করব। আমরা প্রথমে সেকেন্ড পিরিয়ডের দিকে। পাউলিং স্কেলের পরেরটা কি লেখা? হ্যাঁ, পাউলিং স্কেলের পরেরটা কি লেখা? তড়িৎ ঋণাত্মকতার মান। না না, মানে ওই যে পয়েন্টিং হচ্ছে 1 2 3। পাউলিং স্কেল মুলিকেন স্কেল, MULLIKEN, আর তারপরটা হচ্ছে এলরেড-রক্কো। আচ্ছা,
সেকেন্ড পিরিয়ডে থাকা মৌলগুলো হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। অন্যদিকে থার্ড পিরিয়ডে থাকা মৌলগুলোর নাম হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আমরা প্রথমেই শিখেছি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। এই পাউলিং স্কেলে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4। আমরা জেনেছি ডান দিক থেকে যত বাদিকে আসবো তড়িৎ ঋণাত্মকতা কমবে, বাদিক থেকে ডান দিকে গেলে বাড়বে। তো দ্বিতীয় পর্যায়ে বাকি মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা বের করার জন্য সহজ নিয়ম হচ্ছে ফ্লুরিন থেকে প্রত্যেকের 0.5 করে করে কমিয়ে দাও, আদার্স মৌল সবগুলোরই তড়িৎ ঋণাত্মকতা পেয়ে যাবে। অক্সিজেনের কত হবে? 3.5, 0.5 কমিয়ে দেওয়া হলো। নাইট্রোজেনের কত হবে? 3.0। কার্বনের কত হবে? 2.5। বোরনের কত হবে? 2.0। বেরিলিয়াম কত হবে? 1.5 এবং লিথিয়াম কত হবে? 1.0। লিথিয়ামের উপরে হাইড্রোজেন আছে, তার তড়িৎ ঋণাত্মকতাটাও লিখে রাখতে পারো 2.1। তাহলে দেখো এই নিয়মের মধ্যে যদি আমি করি তাহলে আমি দ্বিতীয় পর্যায়ে থাকা সকল মৌলের পাউলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মান আমার জানা হয়ে যাবে। এবার আসি তৃতীয় পর্যায়ে। ফ্লুরিনের যে তড়িৎ ঋণাত্মকতা তার চেয়ে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কম হবে এবং ক্লোরিনের শুরু হচ্ছে 3.0 দিয়ে। ক্লোরিন থেকে যত বাদিকে আসবো এখানেও তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে আস্তে আস্তে। কিন্তু কিভাবে কমবে? সালফারের হবে 0.5 কমাবে 2.5, তারপরে কিন্তু 0.5 কমবে না, এরপরে হবে 0.4 কমবে 2.1, তারপরেরটা কিন্তু 0.4ও কমবে না, 0.3 কমবে 1.8 এবং বাকি সবার 0.3 করে করে কমিয়ে যাবে। অ্যালুমিনিয়াম হবে 1.5, ম্যাগনেসিয়াম হবে 1.2 এবং সোডিয়াম হবে 0.9। তাহলে দেখো দুটো পর্যায়ে থাকা মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান আমাদের কিন্তু এখান থেকে মুখস্থ হয়ে গেল। এর সুবিধা হচ্ছে অনেক সময় এই দুটো পর্যায়ের মৌলগুলোকে মিলিত রূপে দিয়ে আমাদেরকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাতে বলে। তো সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে এই মানগুলো তোমাকে সাহায্য করবে সেই কাজটা সমাধান করতে। অনেক সময় আবার এটাও কম্পেয়ারের মধ্যে এনে দেয় যে নাইট্রোজেনের তো তড়িৎ ঋণাত্মকতা 3.0, অন্যদিকে ক্লোরিনেরও তো 3.0। তো তড়িৎ ঋণাত্মকতা তাহলে যদি এই দুজনের মধ্যে কম্পেয়ার করতে দেয় যে কার বেশি কার কম, স্কেল অনুসারে মান একই হলেও নাইট্রোজেন আর ক্লোরিনের মধ্যে নাইট্রোজেনের কিন্তু ব্যাসার্ধ ছোট। কেন? কারণ ওর কক্ষ হচ্ছে দুটো। স্বাভাবিকভাবেই নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে আর ক্লোরিনের কম হবে। এর কারণ বিভিন্ন বন্ডের উপর দাঁড়িয়ে তড়িৎ ঋণাত্মকতাগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। আজকে তুমি যাকে বেশি তড়িৎ ঋণাত্মক, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলছো, নাইট্রোজেন যখন তার চেয়ে ছোট কোনো মৌলের সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু সেই মৌলটার তড়িৎ ঋণাত্মকতা বেশি দেখাবে, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম হয়ে যাবে। এই হলো আমাদের তড়িৎ ঋণাত্মকতার বিষয়ের উপর দাঁড়িয়ে যে ধারণা সেটা। আমরা এরপরে পরবর্তী ধর্মের দিকে এগিয়ে আসব। পরবর্তী ধর্ম হচ্ছে আমাদের ডায়াগোনাল রিলেশনশিপ বা কৌণিক সম্পর্ক। ডায়াগোনাল রিলেশনশিপ বা কৌণিক সম্পর্ক বা কর্ণ সম্পর্ক। এই বিষয়টা কি আমরা একটু এটা জেনে নিই। আমরা প্রথম দুটো হ্রস্ব পর্যায়ের চিন্তাতেই
আমরা এই ব্যাখ্যাটা করব। প্রথম হ্রস্ব পর্যায়, কোন পর্যায়টাকে বলা হয়? প্রথম হ্রস্ব পর্যায় বলা হয় সেকেন্ড পিরিয়ডটাকে, যেখানে অবস্থিত মৌলগুলো হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আমরা এবার দ্বিতীয় হ্রস্ব পর্যায়ের দিকে চলে আসছি। দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলতে বোঝানো হয় থার্ড পিরিয়ডের কথা, এবং থার্ড পিরিয়ডে থাকা মৌলগুলো কারা? যথাক্রমে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আমরা জেনে এসেছি একটা পর্যায় ধরে যখন বাদিক থেকে ডান দিকে যাওয়া যায়, পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে হ্রাস পায়। অর্থাৎ লিথিয়ামের যা পারমাণবিক ব্যাসার্ধ হবে, বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ তার চেয়ে ছোট হবে। এবার বেরিলিয়ামের যা পারমাণবিক ব্যাসার্ধ হবে, যখন আমি নিচের দিকে নামবো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ আবার বেরিলিয়ামের চেয়ে বড় হবে। ফলে এই যে লিথিয়াম থেকে ম্যাগনেসিয়াম, এই কোনাকুনি ভাবে যদি আমি তাকাই, তাহলে ব্যাসার্ধ দুটো প্রায় সেম হয়ে যাচ্ছে। একই ঘটনা বেরিলিয়ামের পরে যখন বোরনে যাব, তার ব্যাসার্ধ আরো ছোট হবে, কিন্তু বোরন থেকে যখন অ্যালুমিনিয়ামে আসবো, তার ব্যাসার্ধ একটু বড় হবে। ফলে বেরিলিয়ামের সঙ্গে বোরনের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সেম থাকবে। একই রকম বোরনের সঙ্গে ব্যাসার্ধ সেম প্রায় সিলিকন দেখাবে, কার্বনের সঙ্গে ফসফরাস, নাইট্রোজেনের সঙ্গে সালফার এবং অক্সিজেনের সঙ্গে ক্লোরিন। কোনাকুনি ভাবে এই মৌল জোড়গুলো তাহলে কারা কারা? লিথিয়ামের সঙ্গে জোড় হিসেবে পড়লো ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সঙ্গে জোড় হিসেবে পড়লো কে? অ্যালুমিনিয়াম, বোরনের সঙ্গে জোড় হিসেবে কে পড়লো? সিলিকন, কার্বনের সঙ্গে জোড় হিসেবে কে পড়লো? ফসফরাস, নাইট্রোজেনের সঙ্গে জোড় হিসেবে কে পড়লো? সালফার, এবং অক্সিজেনের সঙ্গে জোড় হিসেবে কে পড়লো? ক্লোরিন। এই জোড়গুলোর পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সেম। আমি সেম কথাটা কিন্তু বলছি না, কথাটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সেম। পারমাণবিক ব্যাসার্ধ যদি এই জোড়গুলোর ক্ষেত্রে প্রায় সেম হয়, এই জোড়গুলির ক্ষেত্রে প্রায় একই। আমরা যতগুলো ধর্ম করেছি, কম বেশি সব ধর্মগুলোই কিন্তু এই পারমাণবিক ব্যাসার্ধের উপর রিলেটেড। ফলে ধর্মগুলো প্রায় একই হবে। সুতরাং ধর্মের দিক থেকে বিচার করলে ধর্মের মানও প্রায় একই হবে। কাদের? এই জোড়ে থাকা মৌলগুলোর। এই কোনাকুনি ভাবে অবস্থিত মৌল জোড়ের ধর্মের এই সাদৃশ্য, কোনাকুনি ভাবে অবস্থিত মৌল জোড়ের ধর্মের এই সাদৃশ্যকে এটাকেই বলা হয় কর্ণ সম্পর্ক বা কৌণিক সম্পর্ক বলে। তাহলে আমাদের এই ডায়াগোনাল রিলেশনশিপটাও কিন্তু এর মধ্যেই স্থান নেবে। এত কিছুর পরেও আমাদের কিন্তু জেনে রাখতে হবে, এমন একটা ধর্ম, স্যার আগের পেজটা আরেকবার রিভিউ করুন। একটু পরে বাবা। এমন একটি ধর্ম যা পর্যায়গত ধর্ম নয়, এমন একটি ধর্ম যা পর্যায়গত ধর্ম নয়। কে সেটা? সেটা হচ্ছে মৌলের তেজস্ক্রিয়তা। আমরা যদিও এটা পড়িনি এখনো, খেয়াল রাখবে তেজস্ক্রিয়তা কিন্তু কখনোই পর্যায়গত ধর্ম নয়।
আমি তোদেরকে এই পেজগুলো পাঠিয়ে দেবো গ্রুপে, সেখান থেকে দেখে লিখে নিবি যার যেখানে অসুবিধা আছে। আমাদের পর্যায় সারণীতে থাকা সকল ধর্মগুলোর কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমরা এরপরে আরেকটা মজার বিষয় একটু শিখে নিয়ে আমি তোদের এই ক্লাসটাকে অফ করে দেব। সেটা হচ্ছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব মৌলের IUPAC নামকরণ কিভাবে করতে হয়। মৌলের ইউপ্যাক নামকরণ। IUPAC এর ফুল ফর্ম আমরা অনেকেই জানি। এটা একটা আন্তর্জাতিক পদ্ধতি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখানে মৌলের নামকরণ করা হয়েছে মৌলের পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে। মৌলের পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে এই নামকরণটা করা হয়েছে। একটা পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ সংখ্যা কতগুলো অঙ্ক নিয়ে তৈরি হয়, সেই অঙ্কগুলোর প্রত্যেকের ইউপ্যাক পদ্ধতিতে নামটা আগে জেনে রাখতে হবে। অঙ্কগুলো শুরু হচ্ছে 0 থেকে, তারপরে যথারীতি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ যত বড় সংখ্যাই হোক আর যত ছোট, সেখানে কিন্তু ডিজিট থাকে মাত্রই 10টা, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। ইউপ্যাক পদ্ধতিতে এই ডিজিটগুলোকে কি বলে চিহ্নিত করা হয়? 0টাকে প্রকাশ করা হয় নীল দিয়ে, 1টাকে ইউনি বলা হয়, যাকে সংক্ষেপে UN বলে চিহ্নিত করা হয়। 2টাকে বলা হয় বাই, 3টাকে বলা হয় ট্রাই, 4টাকে বলা হয় কোয়াড, 5টাকে বলা হয় পেন্ট, 6টাকে বলা হয় হেক্স, 7টাকে বলা হয় সেপ্ট, 8টাকে বলা হয় অক্ট এবং 9টাকে বলা হয় এন। এখন মৌলের নাম কি করে করব? ধরো তোমাকে বলল যে 110 নম্বর মৌলের চিহ্নটা প্রথমে কি লিখবে? আগে চিহ্নটা শিখি। এখানে ডিজিটগুলো কি আছে? 1। 1 এর সংক্ষিপ্ত নাম হচ্ছে উন বা আন, যাই বলো। তার ফার্স্ট অ্যালফাবেটটা চিহ্ন। যে কোনো মৌলের নামের প্রথম অক্ষর যেমন চিহ্ন হয়, তেমনি 1 এরও প্রথম অক্ষর উন বা আনের প্রথম অক্ষর ইউ, এটা হচ্ছে তার চিহ্ন। সেই প্রথম অক্ষরটাকে বড় হাতের লিখতে হবে, মৌলের নাম লেখার যেমন নিয়ম। তারপরে আবার 1 আছে, তার মানে তারও চিহ্ন সেই ইউনি বা উনের ফার্স্ট অ্যালফাবেট ইউ, এবার তাকে ছোট হাতের লিখবে। তারপরে আছে 0, 0-র নাম হচ্ছে নীল, তার ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে এন। অর্থাৎ 110 নম্বর মৌলের চিহ্ন হবে UN। আচ্ছা ধরো 109 নম্বর মৌলের চিহ্ন কি হবে? একইভাবে আমরা করতে পারবো। 1-এর জন্য কি আসবে? উন বা আনের ফার্স্ট অ্যালফাবেট ইউ, বড় হাতের লিখব। তারপরে আছে 0, 0 মানে নীল, তার ফার্স্ট অ্যালফাবেট এন। তারপরে আছে 9, 9-এর নাম হচ্ছে এন, এন এর ফার্স্ট অ্যালফাবেট ই। ব্যাস। ধরো বলল তোমাকে 114 নম্বর মৌলের নামের চিহ্নটা কি হবে? একই রকম, ফার্স্ট অ্যালফাবেট ইউ বড় হাতের, সেকেন্ড যে ডিজিটটা রয়েছে ইউ, সেটাও ছোট হাতের। তারপরে 4 আছে কোয়াড, কোয়াডের কিউ বসবে। এখন এদের নামগুলো কিভাবে বলবো? এবার এদেরকে নামে যখন কনভার্ট করব, ইউ এর জন্য উন,
আবার ইউ, তার জন্য আবার উন, তারপরে এন আছে, এনের জন্য নীল। কিন্তু মৌলের নামের শেষে যেমন একটা ইয়াম যোগ করে দিতে হয়, তেমনি এখানেও আমাকে আই ইউ এম যোগ করে দিতে হবে। তাহলে যৌগটার নাম উন নীলিয়াম। বা এই যৌগটার ক্ষেত্রে নাম, মৌলটার ক্ষেত্রে নামটা কি হবে? উন নীল এনিয়াম, ENNIUM। অর্থাৎ শুধুমাত্র এই যে যেমন এটা কোয়াডিয়াম, এটা যোগ করে ইয়ামটা যোগ করে দিতে হবে লাস্টে। এই হলো আমাদের মৌলের পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে যে ইউপ্যাক নামকরণ করা হয় সেটা। অনেক সময় এই রকম 109 নম্বর মৌলের চিহ্ন দিয়ে দিল, বা চিহ্ন তোমাকে খুঁজতে হলো, তার নাম বলতে হলো, ঠিক আছে। অনেক সময় এই মৌলের প্রকৃত নামটাও জানতে চাই। সেই জন্য এই 100 পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে আমাদের যদি কোশ্চেন টাফ হয়, টাফটা কোথায় হয়? এই ধরনের নাম কোথায় জানতে চাইবে? নর্মাল এক্সামগুলোতে একটাও জানতে চাইবে না, কি বলো, নিট পর্যন্ত। কিন্তু জয়েন্টের ক্ষেত্রে, আমি কিন্তু সেই মেইনসের কথা বলছি, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই পরমাণু ক্রমাঙ্কের যে মৌলটা তার অরিজিনাল নামও জানতে চাই এরকম। তো সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল নামগুলো তোমরা নিজেদের প্রচেষ্টায় জেনে রাখতে পারো। যেমন 109 নম্বর মৌলের প্রকৃত নাম হচ্ছে মাইটনেরিয়াম, এমটি তার চিহ্ন। এবার এই মাইটনেরিয়াম মৌল যদি তোমার না জানা থাকে 109 নম্বর মৌল, তাহলে কিন্তু তার প্রকৃত নামটা তুমি বলতে পারবে না। সুতরাং যে নর্মালি এই কাজটা করে ফেলছো, তার যদি হাতে সময় থাকে, মাথায় যদি ফাঁকা জায়গা থাকে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করে এই রকম বর্ধিত বা 100 পরবর্তী মৌলগুলোর যে প্রকৃত নাম সেটাও কিন্তু এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে পারো।